আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ১/১১-র রহস্য উদ্ঘাটন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকেও আমন্ত্রণ স্বাগত জানাচ্ছি। আজকে ১/১১-র রহস্য উদ্ঘাটন। সম্প্রতি এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা চলছে। এর বাইরে জ্বালানি নিয়ে আলোচনা চলছে, হামের প্রাদুর্ভাব সেটি নিয়েও আলোচনা আছে। ১/১১ রহস্য উদ্ঘাটন এটি দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে একটু পেছন দিকে যেতে চাই। একটি বইয়ের কিছু অংশ উল্লেখ করতে চাই। শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ এই নামে একটি বই লিখেছেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। সেই বইয়ে উল্লেখ করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে তাদের প্রথম পছন্দ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মইনের নির্দেশে বর্তমানে গ্রেফতার জেনারেল মাসুদ ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেন, কিন্তু ইউনূস জানান তার পরিকল্পনা অনেক বড়। মাত্র ২ বছরে পরিকল্পনায় তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে অসম্মতি জানান। তবে ডক্টর ইউনূসের পরামর্শেই বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর ফখরুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়। ডক্টর ইউনূস এ সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। ১/১১ নিয়ে আরও অনেক বিষয় আছে, আমি পিরন ভাইকে দিয়ে শুরু করতে চাই। এই ঘটনার পেছনে আসলে কি বিরাজনীতিকরণের কোনো বিষয়ে আমরা আলোচনা অনেকবারই করেছি? না, দেখুন, এটা তো আসলে ১/১১-র যে ইনসিডেন্টটা, এটার পর তো আসলে আমরা -2 ফর্মুলা, এটা তো ব্যাপকভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে এই আলোচনাটা এসেছে আর কি। আসলে 1/11-এর উৎপত্তিটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এটা আমাদের জানা জরুরি। দেন 1/11 যেটা হয়েছে, যেটা আমরা 11ই জানুয়ারি বলে থাকি আর কি, 2007 সাল, এবং দিনটি ছিল কিন্তু বৃহস্পতিবার আর কি। তো এখানে আমরা দেখেছিলাম যে 3 বাহিনীর প্রধান, বিডিআরের প্রধান, তারা সবাই মিলে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল ইয়াজউদ্দিন সাহেবের সাথে দেখা করলেন, এবং দেখা করার পরবর্তীতে কিন্তু ওই দিন আপনার সন্ধ্যাবেলার দিকে আর কি জরুরি অবস্থা জারি করা হলো। 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে কিন্তু জরুরি অবস্থা জারি করা হলো। এখন একটা দেশের জরুরি অবস্থা জারি করা মানে কিন্তু এটা কিন্তু একটা সুবিশাল একটা ইফেক্ট। একটা জরুরি অবস্থা জারি করার পরপরই কিন্তু আমরা দেখেছি তৎকালীন সময়ে -2 ফর্মুলাটাও আস্তে আস্তে এস্টাবলিশ হওয়া শুরু করলো আর কি। এবং ওখানে দেখেছি যে আপনার শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া বলেন, রাজনীতিবিদদের চরিত্র হরণ করা, রাইট, চরিত্র হরণ করা বলেন এবং তাদেরকে গ্রেফতার করা বলেন। এটা যে একটা দলের প্রতি যে ছিল তা না, এটা 2টা দলের প্রতিই ছিল, এই জন্যই -2 আর কি। নাহলে এটা -1 হতো যদি একটা বিশেষ দলকে সুবিধা দেওয়া হতো বা দেয়া না হতো। তো এবং পরবর্তীতে দেখা গেছে কিন্তু তারা যখন এই ইয়াজউদ্দিন আপনার সাহেব ওই সময় হচ্ছে আপনার প্রেসিডেন্ট ছিলেন, এবং পরে এটা দেখা গেল ফখরুদ্দিন সাহেব আসলেন। ফখরুদ্দিন সাহেব আসলেও কিন্তু এটা সেনা সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রণালী বলা হয়ে থাকে, কারণ এখানে কিন্তু মইনু আহমেদের ওই সময় ব্যাপক একটা ভূমিকা ছিল আর কি। যদিও এখানে আমরা দেখেছি যে তার বইতে তিনি সেটাই লিখেছেন যে তিনি কাকে প্রধান করার প্রস্তাব দিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন, সবকিছু তিনি, এবং ওখানে কি আলোচনা করেছিলেন এটাও উনি বইয়ে লিখেছেন। এখন ভিতরে এক্স্যাক্ট কি আলোচনা হয়েছে আমরা তো আর বলতে পারবো না, বাট তার বই অনুসারে উনি যে আলোচনা করেছিলেন সেটা হয়েছে যে সেনাবাহিনীরা যে শান্তি মিশনে আছে, এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়তে যাচ্ছে বর্তমানে দেশের যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু এই ধরনের একটা ইফেক্ট পড়তে পারে, সেক্ষেত্রে জরুরি অবস্থাটা দেওয়া জরুরি, এই ধরনের কিছু কথাবার্তা কিন্তু ওনার বইয়ে এসেছে আর কি। কিন্তু আমরা যদি আরেকটু ব্যাকে যাই আর কি, আমরা দেখেছি যে আসলে বিএনপি জামাত জোটের ওই সময় তৎকালীন যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টের মেয়াদটা কিন্তু আপনার 28শে নভেম্বর 2006-এ শেষ হলো, এবং এই 28শে নভেম্বর 2006 শেষ হওয়ার আগেও কিন্তু রাজনৈতিক বেশ কিছু উত্তপ্ত ছিল ওই সময়। আমরা দেখেছিলাম লাঠি বইটা সমাবেশ হয়েছিল, লগি বইটা বৈঠক হয়ে সমাবেশ হয়েছিল 28শে অক্টোবরের দিকে, অনেকে মারা গেছিল। সো এই সকল ইনসিডেন্ট কিন্তু কন্টিনিউয়াস ঘটতে থাকলো আর কি, এবং কন্টিনিউয়াস ঘটতে থাকারই কিন্তু এক পর্যায়ে কিন্তু ইলেকশনও কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়েছিল, যে নবম জাতীয় ইলেকশন কিন্তু ওই সময় ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে 22শে জানুয়ারি হবে 2007-এ। তো তার আগেই আর কি এই 11ই জানুয়ারি আসলো আর কি, 1/11 যেটা পরিচিত আমরা, এবং সেখানে আমরা দেখলাম যে
তত্ত্বাবধায়ক সরকার আসলো এবং এই তত্ত্বাবধায়ক সরকারে আমরা দেখলাম যে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা সহ আরও বেশ কিছু উপদেষ্টা আসলো এবং উপদেষ্টা যারা এসেছেন তারা বেশ কিন্তু ওই সময় আলোচিতও ছিল। যেমন আমরা আকবর আলী খান সাহেবের নাম জানি, হাসান আরিফ সাহেব একজন স্বনামধন্য অ্যাডভোকেট ছিলেন, আইনজীবী ছিলেন, উনিও এই তত্ত্বাবধায়ক সরকারের আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আপনার রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, ওনারা কিন্তু ছিলেন এবং ওনারা প্রায় 2 বছর কিন্তু বলতে গেলে এটাকে রান করেছিল এবং লাস্টের দিকে আসলে একটা হচপচ একটা অবস্থা হয়ে গেছিল, মানে আমরা দেখেছিলাম আর কি, মানে এত গণহারে গ্রেফতার হচ্ছিল এবং আসলে একটা জরুরি অবস্থা তো এতদিন চলতে পারে না। জি মিলন ভাই, আমার প্রশ্ন যেটি অনেকেরই আর প্রশ্ন, আসলে কি শুধুমাত্র কি রাজনৈতিক বিরোধের কারণে, দুই প্রধান রাজনৈতিক বিরোধের কারণে কি আসলে ১/১১-র উৎপত্তি হয়েছিল, নাকি আসলে এটি আরো অনেক পেছনে এটির ষড়যন্ত্র বা যেটাই বলি? দেখেন, এটা তো অনেকে অনেকভাবে বলবে আর কি, ঠিক আছে, কিন্তু আসলে ওই সময় হয়তোবা ইন্টেনশনটা ছিল একরকম, হয়তোবা পরবর্তীতে ইন্টেনশনটার বজায় রাখতে পারেনি, হয়তোবা দেশটা একটা স্থিতিশীল অবস্থায় যেন আসে এবং স্থিতিশীল অবস্থায় থাকার পরে একটা ইলেকশন জানি দেওয়া যায়, এরকম একটা হয়তোবা উদ্দেশ্য ছিল। কিন্তু আসার পর যে -2 ফর্মুলা শুরু হলো, এটা আসলে বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নিতে পারেনি আর কি। এটা রাজনীতিবিদরা বলেন, সাধারণ জনগণরা বলেন, তারা কিন্তু এটা আলটিমেটলি মেনে নিতে পারেনি এবং পরবর্তীতে কিন্তু আলটিমেটলি তারা একসময় সরে যেতে বাধ্য হলো এবং ইলেকশন ডিক্লেয়ার করলো এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই নবম জাতীয় ইলেকশনটা আপনার 29শে ডিসেম্বর 2008 সালের দিকে পরবর্তীতে হলো আর কি। মানে সুশীল সমাজের কাছে ক্ষমতায় চলে যায়। আমি আপনার কাছে জি আবার আসবো। আমি আরেকটা বলি যে এটার একটা হিউজ নেগেটিভ ইফেক্ট ছিল কি, যে আপনার যখন জরুরি ক্ষমতা মানে জরুরি একটা অবস্থা জারি করা হয়, এটা তো আসলে সংবিধান মোতাবেক করা হয়েছিল 141 অনুচ্ছেদে, তখন কিন্তু বাংলাদেশের মানুষরা তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটসের জন্য কিন্তু আপনারা কোর্টেও কোনো মামলা করতে পারে না। আপনার মৌলিক অধিকারের যে ব্যবস্থা আছে আমাদের সংবিধানে যেগুলো বলা আছে আর কি, এগুলোর জন্য যে 102 ধারায় যে আমরা রিট মামলা করি, জরুরি অবস্থাতে কিন্তু এই রিট মামলাগুলোও বন্ধ থাকে। তো এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল, সুশীল সমাজ বলেন, রাজনৈতিক অ্যাঙ্গেলে বলেন, সবাই কিন্তু এটা নিয়ে অনেক ধরনের নেগেটিভিটিটা কিন্তু আরও ছড়াই যাচ্ছিল। আলটিমেটলি তারা কিন্তু ইলেকশনটা দিতে বাধ্যই হলো আর কি। জি, আমি আপনার কাছে আবারও আসবো এই বিষয়ে জানাতে। আমি এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। আমরা দেখছি যে সম্প্রতি যারা বলা হচ্ছে যে ১/১১-র কুশীলব, তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। মানে এটার পেছনে কি আসলে আমরা দুটো পর্যায়ে যদি আমি দেখি, যে একটি হচ্ছে পরিকল্পনাকারী আর একটি হচ্ছে বাস্তবায়নকারী, দুটো ভাগ যদি আমি দেখি, পরিকল্পনাকারী আসলে কারা কারা ছিলেন? তারা আসলে কি সবাই ধরাছোঁয়ার বাইরেই চলে গেছেন নাকি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে, আমার সাথে আলোচককে ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত যতগুলো ঘটনা, তার একটা হলো ঐতিহাসিক 1/11। এর ভেতরে অনেক ধরনের রহস্য আছে, যে রহস্যগুলো আমরা হয়তো জানতে পারবো না। এখন পর্যন্ত 1/11-কে ঘিরে যে ধরনের স্টেটমেন্ট আমাদের সোসাইটিতে আছে, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে তার দৃষ্টিতে কথাগুলো বলেছে। 1/11টা আসলে কি ছিল? 1/11টা ছিল বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ। এটি কিন্তু প্রথম না, এর আগেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এখন আমরা এটা আলোচনা করছি কেন? সহায়ক পরিবেশের কারণে এটা নিয়ে আলোচনার সুযোগটা তৈরি হচ্ছে। 1/11-এ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজনৈতিকভাবে, পাওয়ারে তারা থাকার কারণে, আজকে আওয়ামী লীগ যদি পাওয়ারে থাকতো 1/11-এর বেনিফিশিয়ারি হিসাবে, তারা কিন্তু এই ব্যক্তিদেরকে নানাভাবে প্রোটেকশন দিয়েছে। 1/11টা এসেছিল নাকি আনা হয়েছিল? আমি মনে করি যে 1/11 আসার পেছনে বাংলাদেশের রাজনীতিবিদদের একটা ভূমিকা আছে। 24শে জুলাই যেমনি এমনি নিজে নিজে হেঁটে আসেনি। আওয়ামী লীগের বহু অপকর্ম গ্রাউন্ডটা তৈরি করে মানুষকে জুলাইয়ের দিকে নিয়ে গেছে এবং জুলাই সামনে এসে দাঁড়িয়েছে। 1/11-এর পেছনেও কেবলমাত্র কোনো একটি পক্ষকে দোষ দিয়ে আমি মনে করি না যে একটা পক্ষ এসে আমাদের উপরে বসে পড়েছে। গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে, প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। ভাই যেগুলো বললেন, ভুয়া ভোটার রাজনীতিতে, তারপরে একটা ইলেকশন করে নেওয়ার চেষ্টা,
তারপরে লগি বৈঠা নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা, অনেকগুলো ঘটনা সৃষ্টি করে, এবং এরপরে সামরিক বাহিনী যখন হস্তক্ষেপ করলো, তারা যে কথাটি বলেছিল যে তারা রাজনীতিতে একটা সংস্কার আনবে। আপনি শুরুতে মইনু আহমদের যে বক্তব্যটা পড়লেন তার ভেতর থেকে, এবং তার সাথে ডক্টর ইউনূসের স্টেটমেন্ট যেটা দিলেন, তার ভেতর থেকে বোঝা যায় যে একটা সংস্কারের প্ল্যান তাদের মধ্যে ছিল, এবং এই পরিকল্পনাটা সামনে রেখেই তারা 1/11-কে জাস্টিফাই করার চেষ্টা করেছে। ডক্টর ইউনূস বলেছিলেন যে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু সর্বনাশটা হয়ে গেল যে অংশটি, এর দুটো অংশ ছিল, একটা হচ্ছে সামরিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব। সামরিক নেতৃত্বের যারা ছিলেন তারা ওই রাজনৈতিক সংস্কারের থেকে আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধার দিকে তাদের মনোযোগটা চলে গেল বেশি। বাংলাদেশের রাজনীতিতে সেই সময় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সেকশনে যাদের আসলে ওই সময়ে আপনি যদি পলিটিক্যাল একটা রিফর্মের দিকে যেতে চান, তাহলে ব্যবসায়ীদেরকে যেভাবে হেনস্থা বা হয়রানি করা হয়েছে, এটা কোনোভাবে প্রয়োজন ছিল না। তাদেরকে ধরে নিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ইত্যাদি ইত্যাদি, এবং ট্রুথ কমিশনও হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক সংস্কারের থেকে টার্গেটটা চলে গেল এর ভেতর থেকে দুর্নীতিবাজ অথবা সৎ ব্যবসায়ীদের যাকে যেভাবে পারো তাদেরকে এইভাবে একটা চাপের মধ্যে নিয়ে আসো, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করো, শক্তি প্রয়োগ করো এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করো এবং নিজেরা বিত্ত বৈভবের মালিক হও। যার জন্য সংস্কারের যে অনিবার্যতা, সেই সময় সেই অনিবার্যতাটা হারিয়ে গেল এই যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তার তাদের যে অভিলাষের কারণে। আমি 1/11-এর পরে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়, এবং সম্পর্কটা ঢাকার সম্পর্ক না, শহরের সম্পর্ক না। উনি মারা গেছেন ভদ্রলোক। উনি সুযোগ পেলেই, সময় পেলেই আমি তাকে নিয়ে আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যেতাম, ঢাকার বাইরে নানা জায়গায়, এবং আমি তাকে নানা সময় প্রশ্ন করতাম বিভিন্ন বিষয়ে। কিন্তু তার সাথে আমার সম্পর্ক যতই বন্ধুত্বপূর্ণ বলেন বা আন্তরিক বলেন না কেন, তিনি একটি জায়গায় এসে থেমে যেতেন, আমাকে বলতেন যে আমি শপথ নিয়েছি, গোপনীয়তার শপথ। আমি সব কথা জানি না, আমরা সব কথা জানতাম না, কিন্তু যতটুকু জানতাম সবটুকু আপনাকে আমি বলতে পারবো না, এই কারণে যে আমার একটা গোপনীয়তার শপথ আছে। তো একদিন তাকে জিজ্ঞেস করতে করতে তিনি বললেন, হাসতে হাসতে বললেন যে আমাদের তো আসলে সরকারের ভিতর আরও একটি সরকার ছিল, এবং সেই সরকারটা 5mm সরকার। তো আমি ঠাট্টা করে বললাম যে এটা হচ্ছে একটা অস্ত্রের ব্র্যান্ড। তো আপনি 5mm মানে কি? তিনি 5টি নাম বললেন। সেনাপ্রধান মইনু আহমদ, তারপরে তৎকালীন দুর্নীতি দমন কমিশনের মাসুদ উদ্দিন, সেনাপ্রধান ছিলেন আগের, হাসান মাসুদ, তারপরে ওই এই যে গ্রেপ্তার হলেন মাসুদুদ্দিন চৌধুরী, ব্যারিস্টার মইনুল এবং মেজর মতিন। এই 5 জনের নাম বলে হাসি দিয়ে বললেন এই 5mm অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করত। অর্থাৎ সরকারটা একটা সরকার ছিল না। আমরা সাধারণত যে এক শিলার সরকারটা চাই, সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল এবং তাদের নানা ধরনের এজেন্ডাগুলো ছিল। কারো ওই যে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন, এটিও অনেকে চেয়েছেন। আবার আপনার মনে থাকার কথা, দায়িত্ব গ্রহণ করার অল্প কয়েকদিনের মধ্যে একজনে পদত্যাগ করলেন, একজন উপদেষ্টা। কেন? আমাদের জাতীয় জাদুঘর থেকে আপনাদের যে প্রত্নতত্ত্ব সেটি চুরি হওয়া ইস্যুতে পদত্যাগ করেছিলেন, এবং পরবর্তীতে জানা গিয়েছিল যে এটি আসলে চুরি না, এটি এক ধরনের পাচার ছিল। অর্থাৎ সরকারের ভেতরে তারা যে ধরনের ইতিবাচক পরিবর্তনের যে অঙ্গীকারের কথা বলেছিলেন, আমি ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সরকার পরিচালনা করতে গিয়ে তাদের যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটা অভিলাষ ছিল, তিনি আমাকে স্পষ্ট করে বললেন যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের সঙ্গে শৃঙ্খলা বাহিনীর একটা সংঘর্ষ হয়, আমরা সেদিনই বুঝেছিলাম যে এই জাতি আমাদেরকে অপছন্দ করা শুরু করেছে, সুতরাং আমরা দীর্ঘ সময় এখানে থাকতে পারবো না। এবং তিনি বললেন যে আমি আমাদের যে টিম লিডার ডক্টর ফখরুদ্দিন সাহেব, তাকে আমি এটি জানিয়েছিলাম যে সম্ভবত মানুষ আমাদেরকে অপছন্দ করা শুরু করেছে। তো আপনি
111-এর যদি হিস্ট্রি নিয়ে আসেন, 111-এর কারণগুলোর জন্য নিয়ে আসেন, এবং এই যে বর্তমান যে প্রেক্ষাপটে আমরা যে কথাগুলো বলছি, আমরা অবশ্যই আমাদের রাজনীতির স্বাভাবিক গতি প্রবাহ যারা বন্ধ করে দিতে চায়, আমরা সেটি চাই না। আমি সবসময় মনে করি যে একটা অনির্বাচিত সরকার কিছুটা অদক্ষ হোক, কিছুটা অজনপ্রিয় হোক, তারপরেও সে জনগণের কাছে তার একটা জবাবদিহিতা থাকে। একটা অনির্বাচিত সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকারের দুর্বলতা থাকতে পারে, কিন্তু নির্বাচিত সরকারকে আমি বেটার মনে করি জবাবদিহিতার জায়গায়। এখন 111-এর ক্ষেত্রে দুটো অংশ কিন্তু ছিল, একটা সামরিক নেতৃত্ব ছিল এর পেছনে, আর একটা রাজনৈতিক নেতৃত্ব ছিল। বাংলাদেশের যে বড় দুটো দল, সেই বড় দুটো দলের অনেকেই কিন্তু এই যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোর সাথে নিজেদেরকে যুক্ত করেছিলেন, হয় চাপের কারণে, ভয়ের কারণে যুক্ত করেছিলেন, আবার এমনটাও হতে পারে যে তাদের মধ্যে কতগুলো অভিলাষও তৈরি হয়েছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো শরীফ ভাই। আমি এ পর্যায়ে আবার বিরণ ভাইয়ের কাছে আসতে চাই। আমরা বিচার প্রক্রিয়া, আপনি আইনজীবী, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের বিষয়টি আনা হয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন এই বিচার? দেখেন, 111-এর যারা কুশীলব ছিল আর কি, তাদেরকে কিন্তু অতি সম্প্রতি কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর কি। আর ট্রাইব্যুনালে যাদেরকে ধরা হয়েছে সেটা হচ্ছে আপনার যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় অলরেডি আনা হচ্ছে এবং অনগোয়িং একটা প্রসেস আর কি। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এই ট্রাইব্যুনালটা ব্যাপক পরিবর্তন হলো, নতুন প্রসিকিউশন সার্ভিস আসলো, এবং যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্টের সাথে জড়িত ছিল, এবং এই গণ অভ্যুত্থানে যারা এত ছাত্র জনতাকে মারলো, তাদের বিরুদ্ধে আপনার বিচার প্রক্রিয়া অলরেডি আমরা শুরু হয়েছে জানি। আর এখন ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 111-এর অন্যতম প্রধান কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সাহেব, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আবার লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের, যার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক ওই সময় নেতৃবৃন্দকে টপ লেভেলের যারা নেতা আছে তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করেছিল, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো এখন আসলে যে বিচার প্রক্রিয়াটা কি, আসলে দেখেন, আপনি একটা অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন এটা কখনোই হতে পারে না। আপনি যত বছর পরেই হন না কেন, আপনাকে বিচারের আওতায় আসতেই হবে, আপনাকে ট্রায়াল ফেস করতেই হবে। বঙ্গবন্ধুর এই যে খুনিদের বিচার কত বছর পরে হলো, কিন্তু বিচার তো হলো। তো এই সময় যারা এই 111-এর যারা উৎপত্তি করেছে, যারা -2 ফর্মুলার সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন সারির নেতৃবৃন্দকে, সে যে দলেরই হোক, অযথাভাবে হয়রানি করেছে, যারা ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেয়নি, যারা বিভিন্ন নেতৃবৃন্দকে টর্চার করেছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও তো আপনার শারীরিক এবং মানসিকভাবে টর্চার করা হয়েছে, তো অহেতুক করা হয়েছে। সো তাদেরকে কেন বিচার প্রক্রিয়া আনা হবে না? এটা তো একটা সাধারণ দাবি, এটা একটা সাধারণ জনগণের দাবি। যারা এগুলোর সাথে জড়িত, যে কোনো অন্যায় হোক না কেন, যারা জড়িত থাকে তাদের বিচার হওয়া উচিত। আমার মনে হয় তারা যদি সত্যি জড়িত থাকে, অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আর কি। আর আইন আইনের মতো চলবে, তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন আছে, অ্যালিগেশনগুলো যদি প্রুভ হয়, তাহলে আইন আইনের মতো চলতে থাকবে আর কি। জি, আর বারবার আমরা দেখি যে সামরিক হস্তক্ষেপ আমরা আমাদের রাজনীতিতে দেখি, এই বিষয়টি থেকে আসলে বের হওয়ার কি উপায়? দেখেন, আমাদের আসলে একটি শরীফ ভাই প্রথমেই বলছিলেন যে এটির পেছনের দায় অনেকটি রাজনীতিবিদদেরও আছে। অবশ্যই শরীফ ভাই যথার্থ বলেছে। আসলে আমাদের রাজনৈতিক কালচারটা এমন একটা কালচার হয়ে গেছে যে আমি যখন ক্ষমতায়, ওকে, আমি অল ইন অল, কিন্তু আমি কিছুদিন পর যে ক্ষমতায় থাকবো না, এটা কেউ বুঝতে চায় না আর কি। এটাই একটা প্রধান সমস্যা আর কি আমাদের রাজনীতিবিদদের। শুধু সমস্যা আমি বলবো না, এটা আসলে দেখেন, এই যে যারা আপনার টপ লেভেলের সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছে, পুলিশ বাহিনীর কর্মকর্তা যারা আছে, তারাও কিন্তু অ্যারেস্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনি দেখেন, নির্বাচন কমিশনের যে চিফ ইলেকশন কমিশনার ছিল, ওনাকে জুতার মালা পরায় কী ধরনের হেনস্থা করা হলো। তো এখন আসলে অনেক ধরনের এখানে কথাবার্তা হতে পারে যে আমি পলিটিক্যাল একটা সিচুয়েশনের ভিক্টিমাইজ হয়ে আমাকে এগুলো করতে হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে কেন করতে হবে? তুমি যদি ন্যায়ের পথে না থাকতে পারো, তুমি রিজাইন করো, তুমি অব্যাহতি নাও। সেটা তো আমরা খুব একটা করি না, ওই কালচার আমাদের এখানে গড়ে ওঠেনি। আমি বলছি যে আমাদের কালচারের প্রবলেম আর কি, আমরা ওই যে যখন ক্ষমতায় থাকি ওইভাবে আমরা চলতে থাকি, কিন্তু এটা কিন্তু অনেক বছর পরে হলেও দেখেন এই ইফেক্টগুলো দেখেন,
বর্তমান যে ইফেক্টগুলো হচ্ছে আর কি, মানে এগুলো আসলে খুব মানে প্যাথেটিক আর কি, এগুলো আসলে খুব দুঃখজনক। মানে আমাদের জন্য দেখেন বিচার বিভাগেও দেখেন আর কি, যে আমরা দেখছি কি যে আপনার বিচারপতি মানিক সাহেবের অবস্থাটাও দেখেন আর কি, যে উনি একজন বিচারক আর কি। তো উনাকে যেভাবে অ্যারেস্ট করা হলো বা যেভাবে যে প্রক্রিয়ায় অ্যারেস্ট হয়েছে, যেখান থেকে অ্যারেস্ট হয়েছে, আসলে মানিক সাহেব একজন ব্যক্তি সেটা আলাদা, কিন্তু একজন বিচারককে এভাবে ধরা হলো, ঠিক আছে, মানিক সাহেব তার কৃতকর্মে সাজা পাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমি ওনার পজিশনের কথা বলছি, আমি মানিক সাহেবের প্রতি সিম্পাথাইজ না, আমি পজিশন, একটা বিচারক এই অবস্থায় চলে গেল আর কি। তো এটা কেন যাবে আর কি? সো ওই বিচারককে বুঝতে হতো যে আমি আমার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের জায়গায় এসে আমি টক শোতে যা খুশি বলবো, আমি প্রশ্নবিদ্ধ বিচারক হয়ে আমি রাজনীতির মধ্যে জড়ায় যাব, এগুলো তো আসলে উচিত না আর কি। আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে আমাদের মেন সমস্যা আর কি। এটা আপনি মানে রাজনীতিবিদরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না, বা স্রোতের সাথে চলে, জনগণের ডিমান্ড অনুযায়ী চলে, অথবা রাজনৈতিক তাদের আদর্শ অনুযায়ী চলে, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু যারা একটা স্ট্যাটাস, একটা এমন একটা জায়গায় আছে, যাদের বোঝা উচিত, যারা দেশকে সার্ভিস দিচ্ছে, জনগণকে সার্ভিস দিচ্ছে, একটা রাষ্ট্রের ক্ষমতায় আছে, তারা যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু এটা মানে দুঃখজনক আর কি। জি, আমি আপনার কাছে আবার আসবে পর্যায়ে, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে। শরীফ ভাই, মিলন ভাই একটি কথা বলছেন যে কন্ট্রোল করতে পারেন না, তাহলে কন্ট্রোলটা কারা করেন? ধন্যবাদ। প্রথমত আমাদের যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তারা অনেক সময় নিজেদের কন্ট্রোলটা হারিয়ে ফেলেন। আপনিও কন্ট্রোলের কথা বলছেন। রাজনৈতিকভাবে তাদেরকে একটা পক্ষ ব্যবহার করার চেষ্টা করে, আবার তাদের মধ্যেও এক ধরনের প্রবণতা দেখা যায় যে এই দুর্বলতাটাকে ব্যবহার করে আমি কতটুকু সুবিধাটা নিতে পারি। প্রত্যেকটা বিষয়ের পেছনে কিন্তু এক ধরনের সুবিধা কাজ করে। আমরা যে ভদ্রলোকের নাম এখানে আলোচনা করলাম, বিচারপতি শামসুদ্দিন মানিক, আপনার মনে আছে নিশ্চয়ই যে তিনি কিন্তু আওয়ামী লীগেরও অনেককে, মন্ত্রীদেরকে কোর্টে নিয়ে দাঁড় করিয়ে রাখতেন এবং এর ভেতর থেকে তিনি এক ধরনের সুখ অনুভব করতেন। অর্থাৎ তার যে ক্ষমতাটা, তার যে দম্ভটা, এটা প্রদর্শন করার একটা প্রবণতা তার মধ্যে ছিল। খেয়াল আছে? সড়ক ভবন, সেখান থেকে তিনি নির্দেশ দিলেন 2 দিনের মধ্যে এটি যদি ত্যাগ না করে তাহলে আদালত অবমাননার জন্য তাদেরকে ডাকা হবে। এই ধরনের প্লেনের একটা ইস্যু ছিল। অর্থাৎ তার মধ্যে শক্তি দেখানোর একটা প্রবণতা ছিল এবং তার চিন্তার জায়গায় কোনো জায়গায় তারা আমাদের ইমোশনটাকে তিনি ইউজ করতেন। মুক্তিযুদ্ধ এটি একটা ইমোশনের জায়গা, ওটাকে সামনে রেখে তিনি তার ক্ষমতাটাকে এমনভাবে প্রয়োগ করার চেষ্টা করতেন যে কখনো কখনো মানুষ বিভ্রান্ত হতো যে এই কাজগুলো তিনি করছেন, এবং এর ফলাফলটা কি হয় সেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমি এর আগের যে অংশে ছিলাম, আমি সেখানে একটু আসি। 111-এর সঙ্গে এটি রাজনীতিতে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার, এই হস্তক্ষেপ বন্ধ করা দরকার। এবং ওই যেটা বললাম যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তার অনেক দুর্বলতা থাকার পরেও সেটি অনেকাংশে জনবান্ধব হয়। কিন্তু 111-এর আপনি কোন জায়গার থেকে বিচারটা শুরু করবেন, জবাবদিহিতার আওতায় কাকে কাকে আনবেন? আপনি সেই 111-এর যে মূল কমান্ডার, তার ভাষ্যে আপনি দেখতে পাচ্ছেন আজ থেকে 3 মাস আগে আমরা যে মানুষটাকে একেবারে আমাদের শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় রেখেছিলাম, তিনিও তো এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, তিনিও তো এগুলো জানতেন, তিনি সমর্থন জানিয়েছিলেন। এবং সেই যে 111 সরকারের অনেকেই তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছিল। এখন আপনি যদি জবাবদিহিতার আওতায় আনতে চান, আপনি কি কেবল সামরিক নেতৃত্বকে এর মধ্যে আনবেন, নাকি বেসামরিক যে নেতৃত্ব, যারা হয়তো গ্রাউন্ড তৈরি করেছে, যারা হয়তো এক ধরনের মনস্তাত্ত্বিক সম্মতি উৎপাদন করেছে, তাদেরকে কি আনবেন? যে বড় যে দুটো রাজনৈতিক দল, যে দলের একটা বিরাট অংশ, আমার এখনো পরিষ্কার মনে আছে মতিয়া চৌধুরী ঠাট্টা করে তার দলের সংস্কারপন্থীদেরকে বলছিলেন যে গেরিলা কায়দায় সংস্কার প্রস্তাব আনা হয়েছে। কেন? আওয়ামী লীগের 4 শীর্ষ নেতা, আলোচিত নেতা 4 জায়গার থেকে তারা তাদের দলের মধ্যে সংস্কারের প্রস্তাবটা এনেছিলেন এবং সেটিকে কটাক্ষ করে মতিয়া চৌধুরী আবার এর পক্ষে ছিল না, তিনি তার নেত্রীর পক্ষে ছিলেন এবং বলেছিলেন গেরিলা কায়দায় 4 জায়গার থেকে। তো বিএনপির মধ্যে বিএনপি অফিস আমরা দখল হতে দেখেছি, সেখানকার যে নেতৃত্ব, তাদের অনেককে আমরা এখন পাওয়ারের কাছে দেখছি। এখন জবাবদিহিতার মধ্যে আপনি যদি আনেন, তাহলে তাদেরকে কেউ নিয়ে আসবেন?
নাকি আপনার পছন্দ এবং অপছন্দ দুই ভাগে ভাগ করে যাদেরকে আমার অপছন্দ কেবল আমি তাদেরকেই জবাবদিহিতার মধ্যে আনবো? থার্ড জায়গাটা হলো এই প্রক্রিয়াটা আপনি যদি পুরো ঘটনাটা ওপেন করতে যান তাহলে যে রাজনৈতিক ভূমিকম্পটা এখানে হবে সেই ভূমিকম্পের আঘাতটা সহ্য করার জন্য কি আপনার প্রস্তুতি আছে? আপনি কি প্রস্তুত? এই মুহূর্তে আমার এখানে আসলে প্রয়োজনটা কি? আমি মানে প্রশ্নটা অন্যের কাছে যে আপনি কি নতুন একটি সরকার এসেছে, এই সরকারটার এখন ফার্স্ট যেটা তার কাছে চাওয়া মানুষের একটা স্থিতিশীল সরকার, একটা স্থিতিশীলতা, জননিরাপত্তা। এই যে মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে আমার ইকোনমির উপরে যে প্রভাবটা পড়ছে সেখান থেকে আমি কিভাবে করব গত সেটি দীর্ঘ পরে সময়ে আসি, সেই আমি আলোচনা- এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমি কি এদিকে মনোযোগ দিব নাকি আমি একটা নতুন ফ্রন্ট ওপেন করব? বিএনপির কে দিয়ে কেউ কেউ এই কাজটিকে করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে একজন সেনা কর্মকর্তা গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে, তিনি মানব পাচারের সাথে জড়িত। তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তারা সাথে সাথে অভিনন্দন জানালো যে 111-এর বিচার হওয়া দরকার। তখন পর্যন্ত কিন্তু এটি আলোচনায় আসেনি যে সরকার, বর্তমান সরকার 111-এর ঘটনার বিচারের উদ্যোগ নিয়েছে। আমরা কি খুব প্ল্যান করে সরকারকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি? এই বিষয়গুলো আমার মনে হয় ভাবা দরকার। জি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমি আবারও জি। আসছি। ঠিক আছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে আমি মিলন ভাইকে দিয়ে শুরু করতে চাই। জ্বালানি তেল নিয়ে অনেক কথা হচ্ছে, জ্বালানি তেলের সংকট আছে নাকি নেই সেই বিষয় নিয়ে সরকারের বক্তব্য একরকম, আর মাঠের চিত্র আরেক রকম আমরা দেখতে পাচ্ছি। আজকে সচিব, যুগ্ম সচিব একটি পরিসংখ্যান দিয়েছেন, আমি সেই পরিসংখ্যানটি একটু উল্লেখ করতে চাই। আজকে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে মোট 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে, 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেছেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। এটি তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু আমি গতকালকের একটি ঘটনা উল্লেখ করতে চাই। পাবনার ঈশ্বরদীতে বিপাকে পড়া জাতীয় পুরস্কার পাওয়া কৃষক মোহাম্মদ ময়েজউদ্দিন সহ প্রায় 40 জন কৃষক গত রোববার বিকেলে তেলের সমস্যা সমাধানে গিয়েছিলেন কৃষি কর্মকর্তার কার্যালয়ে। সেখানে কোনো সমাধান না পেয়ে কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে ফোন করেন ময়েজউদ্দিন। ফোনে মন্ত্রীর সঙ্গে কৃষি কর্মকর্তাকে কথা বলিয়েছেন। মন্ত্রী তৎক্ষণাৎ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু মন্ত্রী সেই নির্দেশের পর তারা পাম্পে গিয়ে যথারীতি তেল পাননি, খালি হাতে সেই কৃষকরা ফিরে গেছেন। কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব আমরা দেখছি যে অনেক পাম্প বন্ধ থাকাতে তাদের জ্বালানি পাচ্ছেন না। পরিবহন, কৃষি, বিভিন্ন খাতেই এর প্রভাব পড়তে শুরু করেছে। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আসলে জ্বালানি তেলের যে সংকট বা যে সিচুয়েশনটা আসলে তৈরি হয়েছে, এটা আসলে ডিউ টু মিডল ইস্টে যে এখন আপনার যুদ্ধের যে অবস্থাটা আছে, ইরানের যে যুদ্ধের যে অবস্থাটা, ইরান আমেরিকা, এইসব কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে আর কি। এবং সংকটটা তৈরি যে আসলে ইরান থেকে যে সব তেল আসে তা কিন্তু না, বিভিন্ন দেশ থেকে আসে, ভেনিজুয়েলা থেকেও আসে। এবং মেন প্রবলেমটা যেখানে হচ্ছে যে ওখানে যে আপনার হরমুজ যে প্রণালী, যে খালটা আছে আর কি, ওই হরমুজ প্রণালী দিয়ে আপনার শিপগুলা যাওয়া আসা করে। এখন ওখান থেকেও কিন্তু এই শিপগুলাকে শুধুমাত্র আপনার লাস্ট বিবিসির যে আমি নিউজ দেখেছি আর কি, শুধুমাত্র যে সকল জাহাজ ইউএস রিলেটেড আর কি, আমেরিকান রিলেটেড বা যুদ্ধ রিলেটেড, ওই সকল জাহাজ ওইখান দিয়ে যেতে পারছে না। আদারওয়াইজ অন্য যে কোনো জাহাজ কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করছে। তো এটা আমি লাস্ট 3 দিন আগের নিউজ বলছি আর কি। তো
তো দেখেন বাংলাদেশেরও বেশ কিছু জাহাজ কিন্তু আমরা পত্রপত্রিকায় পড়েছি যে জাহাজ আসছে আর কি, কোনো কিন্তু বাধা, গতকালকেও একটি এসেছে। হ্যাঁ গতকালকেও এসেছে, কোনো বাধা পড়েনি আর কি। তো এখন আসলে এটা হচ্ছে কি, এটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আমি বলবো যে সরকারের তরফ থেকে তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। সকল জনগণ, জনসাধারণ মানুষজন যারা গাড়ি চালাচ্ছে আর কি, সবাই যেন তেল পায়, সরকারের এই ব্যাপারে সদিচ্ছা আছে। আসলে হয়েছে কি, আমাদের এত ওভার পপুলেটেড একটা কান্ট্রি আমাদের দেশ, সরকার সদিচ্ছা থাকলেও মানে এত দুষ্টু মানুষে ভরপুর হয়ে গেছে আর কি। মানে সবাইকে আসলে গার্ড দেওয়া তো সম্ভব হয়ে দাঁড়ায় না। দেখেন আমি নিজে জানি আর কি, আমার হোম টাউন হচ্ছে রাজশাহীতে, ওখানকার একটা আপনার তেলের পাম্প, ওখানে আপনার তেল ঠিকই আছে কিন্তু তেল দিচ্ছে না। তারা কি করছে, তেলটা আবার অন্য জায়গায় বেচছে, যেখানে তারা 200 টাকা বেচতো সে একটা 400-500 করে বেচে দিচ্ছে, আবার ওরা তখন আরেকটু বেশি করে বেচছে। তাহলে এটা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং কৃত্রিম সংকট কারা তৈরি করছে? গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেটরা করছে আর কি। এখানে যে একটা পুরো একটা সিন্ডিকেট তা না, বিভিন্ন জায়গায় এটা আসলে বলবো এই আপনার যারা পেট্রোল পাম্পে যারা আছে আর কি, ওকে, এটা পেট্রোল পাম্পে অ্যাসোসিয়েশনের ওনারের প্রধান বলেন বা যা বলেন, তারাও যে করছে জিনিসটা ইন্টেনশনালি বা তাও না, দেখা যাচ্ছে এরা এককভাবে বিভিন্ন জন করছে আর কি। যেমন আমার এলাকায় যে কথাটা বললাম আর কি, উনি যা করছে এটা অন্যজনরা জানেও না। মিলন ভাই, তাদেরকে কি ধরা যায় না? তাদেরকে ধরার জন্য বিভিন্ন আপনার রেড দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিযান চলছে, আমরা দেখছি যে প্রতিদিনই বাংলাদেশ চলছে। পেট্রোলিয়াম কর্পোরেশন আপনার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছে, নোটিশ দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। এই কারণে আপনি কতজনকে ধরবেন? কিন্তু তার মানে এটা না যে হতাশায় বসে থাকলেও হবে, তা না। আমার মতে সার্ভেলেন্সের যে ব্যবস্থাটা সেটা আরও বাড়াতে হবে। প্রতিটা পেট্রোল পাম্পে গভর্নমেন্টের তরফ থেকে ল এনফোর্সিং এজেন্সি বলেন অথবা অন্য কর্মকর্তা বলেন, তাদের মানে ব্যাপকভাবে এটা রেট দিতে হবে। তাহলে কিন্তু আমি বলবো, দেখেন আপনি একটু আগে যে স্ট্যাটিস্টিকটা বললেন, আমাদের তেল কিন্তু আছে, যথেষ্ট আছে, এবং এপ্রিলে কোনো সংকট তাহলে আমি হবে না। পাবো না কেন? আমি প্রশ্ন কিন্তু সেই আমার জায়গায়। গাড়িতে আমি তেল পাচ্ছি না, কেন পাবো না? আমি তো এবং এখানে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটা কিছুদিন আগে আপনার নোটিশ দিয়েছে, ওখানে এটাও বলেছে যে তেল নেবেন সেই তেলের রিসিটও নেবেন আপনি, সবাইকে বলেছে। এবং ওখানকার যারা তেল বেচে তাদেরকে বলে দিয়েছে আপনাদেরকে, পেট্রোল পাম্পদেরকে আপনাদের রিসিট দিয়ে বেচতে হবে, কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কেউ জানি অতিরিক্ত টাকায় না দিতে পারে। এখন হয়েছে ওই যে আমি বললাম যে গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেট, এটা আসলে একক সিন্ডিকেট বলবো না, এটা আসলে পেট্রোল পাম্পে যারা আছে তারাও জড়িত আছে, যারা বাইরে থেকে এই তেলের ব্যবসাগুলো করে তারাও জড়িত আছে। কিন্তু আমি বলবো এখন পর্যন্ত আমি দেখছি সরকারের সদিচ্ছা আছে যেন এই ধরনের সংকট তৈরি করা না হয়। এখন এটা তো একটা চলমান একটা প্রক্রিয়া আর কি। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। একটি কথা পরিষ্কার, মিলন ভাই বলছিলেন যে আসলে এটির পিছনে সরকারের কোনো সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু পেট্রোল পাম্প বা মালিকরা যারা আছেন তারা আজকে সংবাদ সম্মেলন করেছেন, তারা 13 ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ রাখতে চান আর কি, তাদের সরবরাহ পাচ্ছে না, তারা এই কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন? আসলে আরেকটি কথা বলছেন যে দুষ্টু লোক কিছু আছেন, তারা এই কৃত্রিম সংকটটা তৈরি করছেন। ধন্যবাদ। আপনি এখান থেকে বেরিয়ে আমাদের যে এই সেক্টরটা যারা মনিটর করে পেট্রো বাংলা, তার অফিসটা পাশেই। এখন বৃষ্টি হোক, আপনি নামার পরে একজন রিক্সাওয়ালাকে বলবেন যে আমি ওই 7 রাস্তায় যাব, সকালবেলায় যে টাকায় এসেছেন তার থেকে 25 টাকা বেশি দিতে হবে। আবার আমাদের এখানে অনিয়ম অব্যবস্থাপনার কারণে আমরা এমনভাবে একের পর এক জেনারেশন তৈরি করেছি, যেটা আমরা অপেক্ষায় থাকি কার কখন সুযোগটা আসবে। যার সুযোগটা ফাইল আটকে 5 কোটি টাকা ঘুষ খাওয়ার, তিনি 5 কোটি টাকা ঘুষ খাচ্ছেন। যার সুযোগ আছে আপনার একজন যাত্রীকে বর্ষার অজুহাতে 25 টাকা বাড়িয়ে নেওয়ার, তিনি নিচ্ছেন। আপনি চা দোকানদারের বাড়িতে পেট্রোল মজুত করে রাখা হয়েছে, গোয়ালঘরে পেট্রোল করে রাখা হয়েছে। আমার মনে হয় যথার্থই বলেছেন মিলন ভাই, এটা সরকারের আসলে এটার জন্য দায়ী না। এই যুদ্ধটা আসলে বৈশ্বিক একটা সমস্যা এবং এই সমস্যাটা সবাই কিন্তু ভোগ করছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমরা এটা শুনতাম যে এটার প্রভাব ইউক্রেন রাশিয়া, এখন কি ইরান আর ভেনেজুয়েলার মতন দেশেও সেখানেও কিন্তু জ্বালানি সংকট দেখা গেছে। বেশ কয়েক বছর আগে আমি তখন মোহাম্মদপুর আমার বাসা, বাজারে গেছি, রসুনের দাম জিজ্ঞেস করলাম রসুনের দাম বেড়েছে কেন?
বলছে যে স্যার এই রসুনটা চাইনিজ রসুন। তখন চীনে অলিম্পিক চলছিল আর কি, বললো যে স্যার সেখানে খেলা হচ্ছে তো এই কারণে রসুন আমদানিটা কম, তারা এই বেশি শব্দটা খাচ্ছে ব্যবহার রসুন এই করে, জন্য। এই শব্দটা ব্যবহার করে। তো আমাদের এখানে নানা রকমের কজ, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে দুষ্টর দমন এবং শিষ্টের পালন। আমরা সংকট না থাকলে পেট্রোল পাম্পের সামনে একজন 3 ঘন্টা গাড়ি নিয়ে বসে থাকছে, এটা কোনো কারণ নেই। 3 ঘন্টা না, কোথাও 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা বসে থাকছে। আমাদের ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে। আমাদের এখানে ডিমান্ড সাপ্লাইয়ের যে ইকোনমিক থিওরি, এটা হলে সারা পৃথিবীতে আমরা দেখে এসেছি যে এটি যদি স্বাভাবিক থাকে চেনটা, তাহলে সংকট হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে হয়। কারণ এই থিওরিটা যিনি আবিষ্কার করেছিলেন তখন বাংলাদেশ আবিষ্কৃত হয়নি, কারণ তিনি জানতেন না যে এই ধরনের একটা দেশ আসবে। আপনার পণ্যের কোনো অভাব নেই, কিন্তু আপনার এখানে দাম তারা যেভাবে ঠিক করে দিচ্ছে। আমি যেটা মনে করি, আমাদের এখনও কিন্তু মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে। আপনি যদি মনে করেন যে এটি একটা ক্রাইসিস তৈরি করছে, আপনি সেনাবাহিনীর সহযোগিতা কেন নিচ্ছেন না? আমাদের পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি ক্রাইসিস তো যাচ্ছে, তৈরি হচ্ছে, কি ক্রাইসিসের মধ্যে তো আছেই, চলছে, হয়েছে। থাকছে না। সরকার যেটা বলছে যে না এখন কোনো অভাব নেই, তেল পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমার পাম্পে তো- কথাটা হচ্ছে দুষ্টদেরকে আপনার দমন বাড়িতে- করার জন্য কেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন, 300 মানুষকে দাওয়াত করেছেন, 600 জনের খাবারের আয়োজন করেছেন, আমি গিয়ে খাবারটা পেলাম না। এখন আপনি 600 জনের যদি রান্না করেন, আমার তো কিছু আসে যায় না, আমি তো খাবারটা পেলাম না। কেন? অব্যবস্থার কারণে। আমাদের এখানে তেলের কোনো ঘাটতি নেই, তেল আসছে। সরকার স্বল্প সময়ের মধ্যে নানা লিঙ্কগুলোকে সে খুঁজে বের করেছে। ভারতের সাথে আমাদের যে ধরনের একটা টানাপোড়েন ছিল, নতুন সরকার এসে দ্রুত একটা ডেভেলপমেন্ট সে দেখিয়েছে, ডিজেল আসছে পরপর 2 বার। অর্থাৎ তার চেষ্টাটা আছে, কিন্তু ইন্টারনাল যে ম্যানেজমেন্টটা, সেই জায়গাটায় ত্রুটি আছে। আমি তো মনে করি যে এই যে জ্বালানিটা আসছে এবং এর মধ্যে কতগুলো আইটেম আছে, যে আইটেমগুলো আসলে আমদানি করা হয় না, আমাদের এখানকারই, আর সেগুলোর দাম বাড়ছে কেন? আপনি একটা পেট্রোল পাম্পে কতটুকু জ্বালানি যাচ্ছে, আপনার তো কাগজ আছে। আপনি যদি ওটি মনিটর করেন যে কতজন ব্যবহারকারী এটি আপনার কাছ থেকে কিনেছে, কত দামে কিনেছে, কাগজটা যদি আপনি সংরক্ষণ করেন এবং পরীক্ষা করেন, তাহলে তো এখানে ধরা পড়ে যায় আপনি কারো বাড়িতে 25,000 লিটার সে কোথা থেকে নিয়েছে। এই পেট্রোলটা তার এখানে যখন গেছে জ্বালানিটা, সে তার পাম্প থেকে সরিয়ে রেখেছে। আপনাকে যদি কাগজে সে দেখাতে না পারে, গত পরশুদিন মোংলাতে দেখলাম বাগেরহাটের প্রশাসন তারা গিয়েছে, তারা কাগজপত্র চেক করেছে, চেক করে দেখেছে যে এখানে একটা জালিয়াতি হয়েছে। তাহলে সরকারের যে অথরিটিগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারা চাইলে এটি কন্ট্রোল করতে পারে। আমি অনুরোধ করব সরকারের কাছে, জ্বালানি কোনো সংকট নেই, পর্যাপ্ত আছে, মজুদ আছে। আমি চাই মজুদ আপনার আছে কি নাই এটি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সরকার নির্ধারিত দামে আমি পেট্রোল পাম্পে গেলে আমি জ্বালানি পাচ্ছি কিনা। যদি সেটি না পাই, আপনার ঘরে থাকুক, আপনার পাইপলাইনে থাকুক, আপনার জাহাজে থাকুক, যেখানেই থাকুক, আমার কিচ্ছু আসে যায় না। আমাকে আপনি যেটি বলছেন ম্যানেজমেন্টের জায়গায়, শৃঙ্খলার জায়গায় আপনাকে দক্ষতা দেখাতে হবে। জি, দুজনের কথাই একই রকম, সেটি আসলে সবাই প্রত্যাশা করেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, কথা বলছেন, এবং এটি আমরা দেখছি যে মাঠ পর্যায়ের অবস্থাও বেশ প্রতিদিনই এটি সংক্রমণ বাড়ছে। রোববার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, 8 বছর আগে হামের টিকা দেওয়া হয়েছিল, এরপর আর দেওয়া হয়নি। এর একদিন পর মন্ত্রী আবার বলেছেন, 2018 সালে একটা ক্যাম্পেইন হয়েছে, এরপর কোনো ক্যাম্পেইন হয়নি। এখন যে মিজেলসগুলো বা হাম হচ্ছে, ওদের মধ্যে আউটব্রেক হয়েছে। যারা ভ্যাকসিনেটেড নয় তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, হাম ও রুবেলার টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয় 2020 সালের 12 ডিসেম্বর, তা চলে 18 ডিসেম্বর। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথাতেও, মানে যেটি সরকারের যারা আছেন, তারা দায়িত্বে আছেন টিকার বিষয়ে, বা আমরা জানি যে গতকালকে বিএনপির পক্ষ থেকেও একটি বক্তব্য দেখেছি একজন স্বাস্থ্য সম্পাদক। এই বৈপরীত্য কেন বক্তব্যের মধ্যে? সর্বোচ্চ পর্যায় থেকে মন্ত্রী বলছেন যে আসলে এটি, আর কিন্তু মাঠ পর্যায়ে বলছেন যে না, এটি না। দেখুন, আসলে এই হামের যে অবস্থাটা বর্তমানে, এটা কিন্তু খুব সিরিয়াস একটা অবস্থা।
এবং অনেক বাচ্চারা এটাতে অ্যাফেক্টেড হচ্ছে, মারা যাচ্ছে। বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে যদি আপনি যান, এটা কিন্তু মানে খুব খারাপ একটা অবস্থা। আপনি সরকারি হসপিটালগুলোতে আপনার রোগী রাখা যাচ্ছে না। তো এইটা আসলে তো এই হামের যে প্রকোপ, এটা কিন্তু হুট করে তো সৃষ্টি না। এটা আসলে মন্ত্রী সাহেব উনি যে কথাটা বলেছে আর কি, যে লাস্ট 8 বছরে এই হামের যে আপনার টিকা দেয়া আর কি, এই টিকা দেওয়ার যে আনুষ্ঠানিকতাটা গভর্নমেন্টের তরফ থেকে যেটা হয়ে থাকে প্রতি বছর আর কি, যে বিনামূল্যে টিকা দেয়া কর্মসূচি আর কি, সেটা এই হামের টিকার ক্ষেত্রে করা হয়নি বলা হচ্ছে আর কি। তো এটা ছাড়া দেখেন আপনার টিকা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আমাদের দেশে এত জনগণ আর কি, এটা আসলে দেখেন এই যে টিকা ফ্রি টিকার যে ক্যাম্পগুলো, এগুলো সাধারণত আমরা দেখে থাকি যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা খেটে খাওয়া মানুষ, এটা কিন্তু ওরা কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এই ফ্রি টিকার ক্যাম্পগুলো হবে, কখন আমরা এটা আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো আর কি। তারা কিন্তু ওয়েট করে। আবার একটু যদি উচ্চবিত্তরা দেখেন আর কি, তারা কিন্তু এই টিকার জন্য ওয়েট করে না, তারা কিন্তু হসপিটালের যে এই টিকাগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, বিদেশি কোম্পানি থেকে আছে, এগুলো তারা নিয়ে থাকে আর কি। তো আসলে আমাদেরকে তো সবাইকে ভাবতে হবে আর কি, মানে আমাদেরকে মাস জেনারেল পিপল, যারা এই গরিব শ্রেণীর মানুষ, খেটে খাওয়া শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সবাইকেই আসলে এই টিকার ব্যবস্থাটা করে দেওয়া গভর্নমেন্টের হচ্ছে উচিত। যেটা মন্ত্রী মহোদয় সাহেব বলেছে যে 8 বছর ধরে হয়নি। এখন 8 বছর ধরে হয়নি বিধায় এই সার্কামস্টেন্সটা তৈরি হয়েছে কিনা, অথবা অন্য কোনো কারণেও হয়েছে কিনা, ঠিক আছে। তার বক্তব্যের সঙ্গে যে তথ্যপত্র, সেটির সঙ্গে গ্যাপ রয়ে গেছে, একটু গ্যাপ রয়ে গেছে, হ্যাঁ। তো এটা আমাদেরকে আরও দেখতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। তবে আশার বাণী যেটা, সেটা হচ্ছে যে মন্ত্রী সাহেবই বলেছে যে আরও 600 কোটি টাকার টিকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা, উনি বলেছে যে এই বছর জুলাই আগস্টের দিকে এই 2 কোটি টাকার এই সিরিজের ব্যবস্থা করা হয়েছে, টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা তো হচ্ছে যে আশার বাণী, সামনে এটা হবে আর কি। কিন্তু যে এখন বর্তমানে যে ক্রাইসিসটা, আমার মতে কিসের জন্য হলো, কেন হলো, কারা দিল না, এটার দিকে না, যে এটার এখন মানে প্রতিহত করার জন্য কি কি মেজার নেওয়ার দরকার, সেটা করতে হবে। ডাক্তার বাড়াতে হবে, আলাদা যদি হামের যদি পেশেন্ট বেড়ে যায়, আইসোলেশন করার ব্যবস্থা বা আলাদা কক্ষ আরো বাড়াতে হবে, এই ব্যবস্থাগুলো নিতে হবে আর কি। আসলে এখন সরকারের দিক থেকে পদক্ষেপটা আসলে নিতে হবে। এটা আসলে তো অনগোয়িং একটা ইস্যু, হয়তো অচিরেই এই পদক্ষেপগুলো নিবে আর কি। ঠিক আছে, আমরা সেই প্রত্যাশা করি সবসময় যে সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেবে। আমি শরীফ ভাইয়ের কাছে যাওয়ার আগে সেই তথ্য কিছুটা উল্লেখ করতে চাই, পরিসংখ্যান কিছু। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিসাব অনুযায়ী 2017 থেকে 2023 সাল পর্যন্ত 12 মাস বয়সী শিশুদের হামসহ নানা টিকাদানের হার ছিল সর্বনিম্ন 89% এবং সর্বোচ্চ 103% বেশি। এর মধ্যে সর্বনিম্ন 89.4% ছিল 2018 সালে, আর সর্বোচ্চ ছিল 2022 সালে 103.6%। 2024 সালে টিকাদানের হার কমে যায়, নেমে আসে 86.6%। তবে গত বছর অর্থাৎ 2025 সালে এ হার অনেক কমে গিয়ে হয় 59.6%। 59.6%, মানে এটি অনেক কম বললেও খুব কম বলা হয়। কিন্তু বিশেষজ্ঞরা একটি কথা বলছেন, হাম এমন সংক্রামক রোগ যে এর ক্ষেত্রে হার্ড ইমিউনিটি বজায় রাখতে হলে 95% বেশি কভারেজ বা টিকাপ্রাপ্ত রোগীর হার বজায় রাখা দরকার। কভারেজ 70% নিচে নামলে প্রাদুর্ভাব প্রায় অনিবার্য। 70% অনেক বেশি নিচে আছি আমরা এখন। 2025 সালে এই হার নেমে গিয়েছিল। গত 3 দিন এই সংক্রান্ত যে তথ্যগুলো আমরা দেখছি, যে ছবিগুলো আমরা দেখছি, এর ভেতর থেকে হৃদয়টা একেবারে খান খান হয়ে যায়। এই শিশুগুলো যে কারণেই হোক না কেন, এটার জন্য কে দায়ী, এই সরকার না সেই সরকার, আমি সবগুলো ফেলে দিলাম। সব থেকে ট্র্যাজেডি হচ্ছে এই শিশুগুলোকে আমরা রক্ষা করতে পারি। এই সরকারকে দায় দেওয়ার সময় এখনো আসেনি। আমি ওই জায়গাটায় আসবো কথা বলে, যে আমরা যাকেই অভিযুক্ত করি না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে তারা মারা গেছে এবং অসংখ্য শিশু এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। তারা আমাদের কাউকে ক্ষমা করবে না। তথ্য
তথ্যের বিভ্রান্তি যাই হোক না কেন, অবহেলা জি। যাই হোক না কেন, সব থেকে নিষ্ঠুর হলো যে আমরা তাদের প্রয়োজনের সময় চিকিৎসাটা দিতে পারছি না। এটা অবহেলাজনিত হত্যাকাণ্ড, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন দায়টা কার? দায়টা হচ্ছে যে তথ্যগুলো আসছে গতকালকে। আমার ভালো লেগেছে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে রিয়াকশনটা দেখিয়েছেন। রাজশাহীর একটা ঘটনা শোনার পর আমি যতটুকু খবর পেয়েছি তাৎক্ষণিকভাবে কতগুলো পদক্ষেপ শুরু করেছেন, নতুন করে হামের টিকা কেনার উদ্যোগটা নিয়েছেন, এটি ইতিবাচক। একই সাথে আমি তথ্যগত জায়গাগুলোতে আমাদেরকে অ্যালার্ট থাকা দরকার। যার যে ক্রেডিট সেটি তাকে দিব। আমি আপনাকে বলি, এখন যে এই যে জাটকা সংরক্ষণের প্রোগ্রাম হয় না, জাটকা সংরক্ষণ আওয়ামী লীগের সময় এটা অনেক বড় হয়েছিল। এটা শুরু করেছিল বিএনপির আজকে যিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি তার নির্বাচনী এলাকায়, তিনি তখন শিক্ষা প্রতিমন্ত্রী, 2টো উপজেলায় পাইলট প্রজেক্ট নিয়েছিলেন এবং তার পজিটিভ একটা রেজাল্ট দেখার পরে আওয়ামী লীগ সরকারে সেটি বাতিল করেনি, এটি কন্টিনিউ করেছে এবং এক্সপান্ড করেছে। আমরা এখনো সরকারের কাছে অন্তত ওই জায়গাগুলোতে চাই যে আগের সরকার এটি করেছে বলে সব বাতিল করে দিতে হবে না। প্রত্যেকটা সরকারের কতগুলো ভালো খারাপ কাজ থাকে, ইতিবাচক নেতিবাচক দুটোই থাকে। ইতিবাচক যেটা আমি সেটি গ্রহণ করব পাবলিক ইন্টারেস্টে। আমরা এই সময়কালে আমাদের ডেভেলপমেন্ট অনেকগুলো জায়গা আছে, এটি যেমন সত্য, আবার হাসপাতালের পর্দা, তারপরে ওই যে চাদর কেনা টেনা সেই দুর্নীতিও আছে। আপনি এখনো বহু হাসপাতালে দেখবেন অনেক টাকা দিয়ে 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা দিয়ে যন্ত্র কেনা হয়েছে, কিন্তু সেটা পড়ে আছে বালিশ বানানোর জন্য। বালিশ বানানোর জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী যারা হন, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটি জেনে বলছি, আমার বছর 2 আগে একটা লেখা বেরিয়েছিল চিকিৎসার ব্যবস্থাপনার চিকিৎসা জরুরি। ওটি লিখতে গিয়ে আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম সেখানে দেখেছিলাম আমাদের যারা মানে স্বাস্থ্যমন্ত্রী হন তার নিজের জেলা উপজেলার দলের নেতাদের একটা বড় ব্যবসার সেক্টর হয় এই যে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই দেওয়া, কারণ এটি একটি বড় ব্যবসা এবং তাদের নিজেদের এলাকার লোকজন মিলে করে, শালা কন্ট্রাক্টারই পায়, তারপরে ভাইরা ভাইকে নতুন এইখানে নিয়োগ দেয়, এই কাজটা করে। আমরা এই জায়গাটায় আমাদের যে ত্রুটিগুলো দেখা গেছে, অতীতের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানুষের কোনো সমস্যার দিকে তাদের কোনো নজর ছিল না। যিনি স্বাস্থ্য উপদেষ্টা যাকে করা হয়েছিল, বাংলাদেশে আপনি সচেতন মানুষ, দীর্ঘদিন সাংবাদিকতা করেন, ভাই একজন আইনজীবী, আমি একজন সচেতন নাগরিক দাবি করি। এই নামটা আমি 7 আগস্ট 8 আগস্টের আগে আমি কোথাও শুনিনি, যাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন। অযোগ্য অথর্বতার জায়গা, জবাবদিহিতার জায়গা থেকে তিনি তাকে ছেড়ে দেওয়া কেন হবে? এখন যে জায়গাটা করেছে অতীতের মানে অন্তর্বর্তী সরকার, শহরের কেবলমাত্র কতগুলো যে জুলাই সনদ করতে করতে শহরের মানুষের এজেন্ডা নিয়ে তারা সাধারণ মানুষের কোনো সমস্যার দিকে তাকায়নি। এই যে গত পরশুদিন বিএনপি যে সিদ্ধান্তটা নিল পল্লী অঞ্চলের মিটারের চার্জ মাফ করে দেওয়া, মিটার তো কেনা হয়, কেনার পরে তার কাছ থেকে চার্জ নেওয়া, আওয়ামী লীগ এটা শোনে নাই। সাধারণ মানুষের যে জন্য যে ইতিবাচক এই যে সিদ্ধান্তটা, এর অবশ্যই এটিকে আমরা অ্যাপ্রিশিয়েট করব। আমাকে কেন সবসময় প্রতি মাসে চার্জ দিয়ে দিতে হবে? আপনি আজকে খেয়াল করে দেখেন, আপনি বাজারে যাচ্ছেন, বাজার থেকে ডাল কিনলেন, তেল কিনলেন, চাল কিনে বাড়ির সামনে এসে আপনি রিফিল করলেন, আপনার মোবাইলে ডাটা কিনে নিলেন। ওই যে 3টা পণ্য কেউ বললো না আপনার 7 দিনের মধ্যে এটা শেষ করতে হবে, কিন্তু আপনি বাড়ির ঘরের সামনের থেকে যখন ডাটাটা কিনছেন, প্যাকটা কিনছেন, প্যাকেজটা আপনাকে সেখানে বলে দিচ্ছে আপনাকে 19 দিনের মধ্যে শেষ করতে হবে, 25 দিনের মধ্যে শেষ করতে হবে। কেন? এটি তো একটি পণ্য, আমি তো আরো 3টি পণ্য কিনেছি। এই যে ব্যাপারগুলো আমাদের যে সরকারটা ছিল অন্তর্বর্তী সরকার, তারা চাইলে এটি পারত না বন্ধ করতে, তারা বন্ধ করেনি, কারণ এই এজেন্ডাগুলো তাদের ছিল না, তাদের নজরটা ওদিকে ছিল না, তাদের নজরটা ছিল শহর কেন্দ্রিক। সেই কাজটি তারা করেছে এবং ঝামেলা পাকিয়ে গেছে নানা জায়গায়। আমি এই জায়গাটায় অনুরোধ করব যে আমাদের শিশুদের, তবে কালকে আমি একজন চিকিৎসকের সাথে কথা বললাম একটা হাসপাতালে, একটা টেলিভিশনে দেখা হলো, তিনি বললেন যে এই যে সংকটটা দেখা দিয়েছে এটা সামগ্রিক না, কতগুলো নির্দিষ্ট পকেটে, সমস্ত দেশের সারা দেশের হাসপাতালগুলোতে না। তারপরেও তারা সমাধান করার চেষ্টা করছেন। যে জায়গাগুলোতে ঘাটতি আছে দ্রুত এনে আমরা চাই এই শিশুরা যেন রাষ্ট্রের সর্বোচ্চ দৃষ্টিটা তাদের দিকে যাক, তারা কোনো ধরনের আর অবহেলার শিকার না হোক। আর
যারা দায়িত্ব পালন করেন তারা তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন, যাতে সংকটটা ডাইভার্ট হয়ে অন্যদিকে না যায়, আমাদেরকে বিতর্কে না হয়, অন্য বিতর্ক সৃষ্টি না করে, এবং সরকারের যে ভালো যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো যাতে অহেতুক তথ্য দিতে গিয়ে বিতর্কের মুখে না পড়ে। আমাদের এখানে একটা প্রবণতা আছে, রাস্তার মধ্যে একটা আম গাছ, বাজারের মধ্যে কতগুলো, সাধারণত দেখবেন তরুণরা বা সেখানকার ছেলেরা, চল ওই গাছটা একটু ঢিল ছুঁড়ে আসি, কয়টা আম পেড়ে আসি। আমাদের যেন এই প্রবণতা না হয়, যেটাই হোক না কেন ফ্যাসিস্ট সরকার এটার জন্য দায়ী, যেটাই হোক না কেন ফ্যাসিস্ট সরকার এটার জন্য দায়ী না। প্রত্যেকের কতগুলো কন্ট্রিবিউশন আছে। এই কালচারটা তারা করেছিল, যত ধরনের মানে খারাপ সংস্কৃতি তারা ইন্ট্রোডিউস করেছে এখানে, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জি, আপনি একটি চমৎকার কথা বলেছেন যে তথ্য দেওয়ার ক্ষেত্রে আসলে সবাইকেই সতর্ক হয়ে কাজ করা উচিত। আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।